Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel Dr. Delawar Healthcare Tips. আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান যুগের বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল একটা ইস্যু নিয়ে, সেটা হলো কিডনি স্টোন। আপনার আজকে বর্তমান সিচুয়েশনে ঘরে ঘরে এই কিডনি স্টোন দেখা যাচ্ছে। আজকে আমরা কিডনি স্টোনের সিমটম কী কারণে হচ্ছে, একটা ন্যাচারাল ট্রিটমেন্ট বা কি বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি, আমি এইটা নিয়েই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য এবং সমাজের জন্য, পরিবারের জন্য উপকার বয়ে আনতে পারে। তার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সহায়ক হবে, হেল্প বিষয়টি পাওয়ার জন্য সহায়ক হবে। এবার আসি মূল টপিকসে। কিডনি স্টোন। কিডনি স্টোনটা কি আগে আমরা জানি। কিডনি স্টোন হলো এটাকে একটা হার্ড ডিপোজিট। আমাদের খাদ্য অভ্যাস বা এক্সেসিভ কোনো ওয়েটের কারণে, শারীরিক ওয়েট বা বিভিন্ন ধরনের খাবার খেলে, কিছু মেডিকেশন অথবা কিছু মেডিকেল কন্ডিশনের কারণে আমাদের কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলি যেটাকে বলা হয়, এটা আমাদের কিডনিতে ফর্ম হয়। এবার আসি কয় ধরনের কিডনি স্টোন আছে। এটা আসলে কিছু কেমিক্যালের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, আমরা পার্সেন্টেজ বেসড এগুলা টাইপ নিয়ে এখন আলোচনা করব। ক্যালসিয়াম স্টোন যেটাকে বলা হয়, 80% কেজ হলো এটা। ক্যালসিয়াম স্টোন কমন টাইপের, এটা সবসময় ম্যাক্সিমাম পেশেন্টের ভিতরে এটা পাওয়া যায়। এটা দুই ধরনের হয়ে থাকে। এটা ক্যালসিয়াম অক্সালেট নিয়ে হতে পারে অথবা ক্যালসিয়াম ফসফেট নিয়ে হতে পারে। মোস্ট কমন হলো ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোন। কিছু পার্সনের বা কিছু লোকজনের বা কিছু পেশেন্টের দেখা যাচ্ছে ক্যালসিয়ামের পরিমাণটা তার ইউরিনে বেশি। এইটাই হলো ক্যালসিয়াম স্টোনের রিস্কটা বাড়ায় দেয় ক্যালসিয়াম স্টোন হওয়ার জন্য। আবার আপনার অন্য একটা কজ আছে, সেটা হলো কিছু আছে ক্যালসিয়াম ফসফেট আছে, এবং ফসফেটের আধিক্যটা যদি আপনার ইউরিনে বা বডিতে বেশি থাকে, কোনো কারণে হয় ইনটেকের কারণে বা অথবা কোনো মেটাবলিজমের কারণে এটা হতে পারে। যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে আপনাকে ক্যালসিয়াম ফসফেট স্টোন বলা যেতে পারে। এবার আসেন ইউরিক অ্যাসিড স্টোন। এটার পার্সেন্টেজ হলো আপনার 5 থেকে 10%। 5 থেকে 10% পেশেন্টের ভিতরে এটা হয়ে থাকে। ইউরিক অ্যাসিড একটা ওয়েস্ট প্রোডাক্ট। এটা আসলে আমার বডি থেকে বের হয়ে যাওয়ার কথা আমার ইউরিনের সাথে, কিন্তু কোনো কারণে যদি এটা ডিজলভ না হয়, এটা যদি আমাদের বডিতে ক্রিস্টাল আকারে থেকে যায়, তাহলে সমস্যাটা এখানেই হয়। আমরা এটা জমে জমে পাথর হয়। এটা হওয়ার কারণ হলো আপনার ইউরিক অ্যাসিড আধিক্য হওয়ার কারণ হলো, যদি আপনার শরীরে ওভার ওয়েট, হাইড্রেটস ওয়েটটা বেশি থাকে বা রিপিটেডলি ডায়রিয়া হতে থাকে, তারপরে যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস 2 থাকে বা 1 থাকে, অর্থাৎ ব্লাড সুগার লেভেল যদি হাই হয়ে যায়, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তার বডিতে, অথবা বাত ব্যথা এগুলো যদি শরীরে থাকে, আর যদি কেউ মাংসের দিকে ঝুঁকে যায় বেশি, অর্থাৎ ভেজিটেবলের চেয়ে মাংস বেশি খায়, তাহলে ওই ধরনের পেশেন্টের ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে, তাহলে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। এবার আসুন স্টোন ইনফেকশন, অর্থাৎ ইনফেকশন স্টোন যেটাকে বলা হয়, এটা হলো 10% হয়। যত পেশেন্টের আপনার স্টোন হয় এতে 10% হয়। এটাকে আরেকটা নাম আছে স্ট্রোবাইট স্টোন বলা হয়। এটা আসলে রেয়ার, এটা তেমন বেশি হয় না। এটা যাদের ইউরিনের ট্র্যাকে ইনফেকশন যাদের থাকে, অর্থাৎ ইউটিআই রোগে যারা ভুগে থাকেন, তাদের এটা হওয়ার কথা আছে। সিস্টিন স্টোন, এটা 1%-এর নিচে। সিস্টিনটা হলো একটা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের আধিক্য যদি বেশি থাকে, তাহলে আপনার এই পাথরটা হতে পারে। এটা আসলে মেইনলি দেখা যায় শিশুদের ভিতরে। সিস্টিন যদি অ্যামিনো অ্যাসিডের পরিমাণ শিশুদের বেশি থাকে, তাহলে সিস্টোনিয়া যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, কোনো বাচ্চাদের হয়ে থাকে, তাহলে এটা হবে। এবার আসুন কিডনি পাথর হলে বা রেনাল ক্যালকুলি বা রেনাল স্টোন যদি হয়ে থাকে, আপনার কি কি সিমটম অ্যারাইজ করতে পারে। মোস্ট প্রমিনেন্ট এবং কমন যে সিমটমটা হবে, শার্প ক্রেম্বিং পেইন ইন ব্যাক সাইড। তো কোমরের ব্যাক সাইডের দিকে আপনার খুব শার্প পেইন হবে।
আর আদার্স কি কি সিমটম অ্যারাইজ করতে পারে, এটার সাথে রিলেটেড কি সিমটম আসতে পারে, এটা বারবার প্রস্রাব হতে পারে, প্রস্রাবের সময় জ্বালা করতে পারে, ডার্ক কালার প্রস্রাব হতে পারে, অথবা রেড কালার ব্লাড কালার হতে পারে। যদি রেড ব্লাড সেল যদি এটা দিয়ে পাস হয়ে থাকে তাহলে এটা হতে পারে, অর্থাৎ ব্লাড পাস হলে এটা হতে পারে, নৌসে হতে পারে, বমিটিং হতে পারে। কিন্তু আপনার পুরুষের ক্ষেত্রে তার পেনিসের মাথায় ব্যথা হতে পারে, এটা একটা প্রমিনেন্ট সিমটম পুরুষদের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। কি কি কারণ হয়ে থাকে রেনাল স্টোন, এটা নিয়ে আমরা আলোচনা করব। লো ইউরিন ভলিউম, যদি আপনার প্রস্রাব বডি থেকে বের হয়, ন্যাচারালি আপনার প্রস্রাব বের হবে 2.5 থেকে 3 লিটার, অর্থাৎ দৈনিক আপনাকে 3 থেকে 4.5 লিটার পানি খেতে হবে, বা ফ্লুইড, নট অনলি পানি, ফ্লুইড খেতে হবে। ফ্লুইড যদি আপনার কমে যায় তাহলে ইউরিনের পরিমাণ কমে যাবে, আমাদের ওয়েস্ট প্রোডাক্টটা বের হইতে পারবে না, অর্থাৎ তাহলে অথবা আমরা ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশনের কারণে যদি কারো এক্সারসাইজ বেশি করেন বা হার্ড জায়গায় কাজ করেন, হট জায়গায় কাজ করেন, বা ওয়াকিং প্লেসটা যদি হট হয়ে থাকে, আপনি যদি প্রচুর পরিমাণ ফ্লুইড না করেন, অর্থাৎ পানি, শরবত এগুলো যদি না খান, তাহলে আপনার এই লো ইউরিন ভলিউমের কারণ হতে পারে। ডায়েটের কারণে, কিছু ডায়েট যদি আমরা অহরহ নেই, এটাও এফেক্ট করতে পারে। কমন হলো মানে ক্যালসিয়াম কিডনি স্টোনের জন্য হাই লেভেল যদি ক্যালসিয়াম, অর্থাৎ আমাদের শরীরের ক্যালসিয়ামের যা ইনটেক করা দরকার, একটা প্রয়োজন ছাড়া বেশি যদি খেয়ে ফেলি, তাহলে আপনার এটা হতে পারে। এবার আসি বাউল কন্ডিশন, অর্থাৎ আমাদের পেটের সমস্যার কারণে অনেক সময় কিডনিতে পাথর হতে পারে। যদি আমরা অহরই ডায়রিয়া করি, রিপিটেডলি কয়েকদিন পর পরই ডায়রিয়া হয়ে যায়, তারপরে ক্রনস ডিজিজ বা আলসারটিভস, পেটে যদি কোনো ঘা থাকে, আলসার থাকে, অথবা যদি আপনার কোনো স্টোমাকের ভিতরে বা গ্যাস্ট্রিকের কারণে কোনো, অথবা কোনো বাইপাস সার্জারি, এই ধরনের কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনার এইটা রিস্কটা বেড়ে যায়। কারণ হলো যদি এই সিচুয়েশনে পরে আমরা এই কন্ডিশনগুলো, ফিজিক্যাল কন্ডিশনগুলো থাকে বা ডিজিজ কন্ডিশন থাকে, তাহলে আপনার ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণটা বডিতে বেড়ে যায়। ডায়রিয়া, লস অফ অ্যামাউন্ট ফ্লুইড, লট অফ অ্যামাউন্ট ফ্লুইড আপনার বডি থেকে বের করে দেয়, তাহলে আপনার ইউরিনের ভলিউমটা বের হয়ে যায়। এক্সেসিভ পরিমাণ অক্সালেট বডি অন্য জায়গা থেকে, ইন্টেস্টাইন থেকে কালেকশন করে, তখন মোর অক্সালেট আপনার ইউরিনে পাওয়া যাবে। আর ইউরিনে যখন লো ভলিউম হয়ে যাবে, তারপরে হাই লেভেল অফ অক্সালেট থাকবে, এইটাই আপনাকে ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোন করতে সাহায্য করে। ওবেসিটি, যাদের শরীর মোটা, হাইটের চেয়ে ওয়েট অনেক বেশি, থলথলে বডি, তাদের এটা একটা সম্ভাবনা থাকে। কারণ যাদের মোটা বডি, এটা আপনার এসিডিক যে ইয়াটা আছে, লেভেলটা আছে, এই লেভেলটাকে চেঞ্জ করে এসিডের পরিমাণ বেড়ে দেয়। তাহলে এসিডের পরিমাণ শরীরে বেড়ে গেলে তাহলে আপনার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। কিছু মেডিকেল কন্ডিশন, some medical condition can also increase the possibility of the kidney stone, risk of the kidney stone. Abnormal growth of one or more প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যদি অ্যাবনর্মালিটি দেখা যায়, যেটা নাকি আপনার ক্যালসিয়াম মেটাবলিজমকে আপনার নিয়ন্ত্রণ করে, এটা হলে তাহলে আপনার ক্যালসিয়ামের পরিমাণটা বডিতে বেড়ে যায়, অর্থাৎ ইউরিনে বেড়ে যায়, ব্লাডে বেড়ে যায়, তখন আপনাকে এই কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কন্ডিশন আছে, ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বলা হয়। এটা হলে কি আপনার অ্যাসিড বিল্ড আপ হয়ে যায় বডিতে বেশি, আর এটাই রিস্কটা বেড়ায়, ফসফেট কিডনি স্টোনের রিস্কটা বেড়ে দেয়। এবার আসেন মেডিকেশন, কিছু মেডিকেশন, অর্থাৎ যত্রতত্র ওষুধ, দোকান থেকে যে ট্যাবলেট খাই, ওখান থেকে ট্যাবলেট খাই, অমুক বলছে এই ট্যাবলেট খেলে ভালো, এটা খেলে শরীরের ওইটা হবে, অনেক শক্তি পাওয়া যাবে, অনেক সেক্সুয়াল পাওয়ার বেড়ে যাবে, এই সমস্ত করে করে নিজের ডাক্তারি নিজে করে করে অনেক সময় কেউ আন্দাজে ভিটামিন ক্যাপসুল, ক্যালসিয়াম খাওয়া শুরু করে, কারো বুদ্ধি নিয়ে, যা দরকার না তার চেয়ে বেশি খেয়ে পেলে, অথবা ভিটামিন সি অথবা কিছু সাপ্লিমেন্ট নেই, এগুলাতে আপনার কিডনি স্টোনের রিস্ক বেড়ে দেয়। তারপর আছে ফ্যামিলি হিস্টোরি, আপনার বাপ, চাচা, দাদা, নানা, নানি, এদের যদি কিডনি স্টোন কখনো হয়ে থাকে, তাহলে আপনার রিস্ক আছে কিডনি স্টোন হবে। কিভাবে ডায়াগনোসিস করবেন? আপনার সিটি স্ক্যান করলেই সবচেয়ে প্রমিনেন্ট, আলট্রাসোনোগ্রাম করলে আপনি এটা ডায়াগনোসিস হবে আপনার কিডনিতে পাথর আছে কিনা। এবার আসেন ট্রিটমেন্ট করবেন কিভাবে। আমি আগে ম্যানেজমেন্ট ট্রিটমেন্টের কথা বলবো। এটা আসলে প্রচুর পরিমাণ, যদি স্টোনটা ছোট হয়ে থাকে, তাহলে প্রচুর পরিমাণ ফ্লুইড যদি ইনটেক করেন, তাহলে নিজে নিজেটা পাস হয়ে যেতে পারে। আর যদি না হতে থাকে, তাহলে হয় আপনাকে
সার্জারি করতে হবে। সার্জারি না পরে কথা বলতেছি, তার আগে বলছি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আপনি এই কিডনি স্টোনকে রিমুভ করতে পারবেন। নাম্বার 1 যে মেডিসিনটা, সেটা হলো আসলে হোমিওপ্যাথিক মেডিসিনটা হলো টোটালিটি অফ সিমটম উপর ডিপেন্ড করে আমরা মেডিসিন দেই। যদি আমার পেশেন্টের সাথে আমার কোনো মেডিসিনের সিমিলারিটি চলে আসে, টোটালিটি অফ সিমটম অফ দ্য পেশেন্ট এন্ড সিমিলার টু দ্য টোটালিটি অফ দ্য সিমটম অফ দ্য মেডিসিন, দেন আমরা ওই মেডিসিনটাকে এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমরা রেপারেটরি সাহায্য নিব, নিয়ে সিমটম নিয়ে আমরা মেডিসিনটা সিলেকশন করব। তাহলে ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। তারপর আমি কিছু সম্ভাব্য মেডিসিনের কথা আমি এখানে বলে দিচ্ছি। এই মেডিসিনগুলো আপনি নিজের ট্রিটমেন্ট করতে যাবেন না, চিকিৎসা নিতে যাবেন না। আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ বিএসএমএস ডাক্তার অথবা রেজিস্টার্ড ভালো একজন অভিজ্ঞ ডিএসএমএস ডাক্তারের কাছে যাবেন, যে আপনারা এই চিকিৎসাটা নেবেন, আপনার সিমটম গুলো খুলে বলবেন। কিন্তু কোন রেজিস্টার্ড ডাক্তার ছাড়া যাবেন না। আনাচে গানাচে রাস্তায় সেখানে কোনো অনেক হোমিওপ্যাথিক ব্যাঙ্গের সাথে মতো জমাইছে, এদের কাছে যাবেন না। এরা আন্দাজে মেডিসিন দিয়ে আপনার রোগ আরো বাড়িয়ে দেবে, এরা ভালো করতে পারবে না। একটু কিছু মেডিসিন আমি মেনশন করে দিচ্ছি। সেটা হলো বারবারিস ভালগারিস মাদার টিংচার। এই মাদার টিংচারটা খাইতে হবে সকাল 6টা থেকে 6টায় অথবা সন্ধ্যা 6টায় খাইতে হবে 10 ফোঁটা করে। নাম্বার 2 যেটা হলো চিলোডিনাম মেজাজ মাদার টিংচার, এটা হলো সকাল 9টায় খাইতে হবে 10 ফোঁটা। হাইড্রাস্টিসকেন মাদার টিংচার সকাল 9টার দিকে খেতে হবে 10 ফোঁটা। এবং সিওনেন্থাস বার্ডস, এটা মাদার টিংচার, এটা বিকাল 3টায় খাইতে হবে আপনাকে। অথবা সিমটোমেটিক একটা মেডিসিন খাইলেও হবে এর ভিতর থেকে, বা 2টা করে যে সিমটমের সাথে মিলে 2টা মেডিসিন খেলেও হবে, ইনশাল্লাহ কিডনি পাথর বেড়ে যাবে। এছাড়া আরেকটা মেডিসিন আছে সারসাপিরিলা মাদার টিংচার, একটা এবং লাইকোপোডিয়াম 200 থেকে উপরের দিকে যে পাওয়ার গুলা, লাইকোপোডিয়ামের সিমটমের সাথে যদি মিলে যায় তাহলে আপনাকে ওই লাইকোপোডিয়ামটা অ্যাপ্লাই করা যাবে। তারপরে আসুন বায়োকেমিক কিছু মেডিসিন আছে, যেমন ক্যালকেরিয়া ফস 6S, ম্যাকফস ব্যথার জন্য 6X অথবা নেটটাম ফস 6S। এই 3টা মেডিসিনকে 4 করে ট্যাবলেট দিনে 3 বার গরম পানির সাথে খেতে হবে। হালকা কুসুম গরম পানির সাথে খেতে হবে। আপনার যখন কিডনি, তবে ট্রিটমেন্ট শুরু করার আগে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করার আগে আপনাকে আগেই কিডনির পাথরগুলাকে ডায়াগনোসিস করে নিতে হবে, এটা মেজারমেন্ট দেখে নিতে হবে। এই মেডিসিনগুলো আপনি কন্টিনিউ 2 মাস খাবেন। 2 মাস খাওয়ার পরে আপনি আবার টেস্ট করবেন, দেখবেন কি কন্ডিশন। যদি এখন পাথর নাই তাহলে আপনাকে লাইকোপোডিয়াম 200 একটা না 3 মাস আপনাকে খাওয়া যেতে পারবে। এছাড়াও আরেকটা ন্যাচারাল মেডিসিন, ন্যাচারাল গাছের রস খাওয়াইতে হবে। সেটা হলো আপনার অনেকেই ছিলেন, গ্রামগঞ্জে অনেকেই আছে, এটা হলো পাথরকুচি পাতা শেষে এটা রস বের করে প্রত্যেকদিন খালি পেটে 4 চামচের বা টেবিল চামচের 2 চামচ করে আপনাকে খালি পেটে খাওয়াইতে হবে পাথরকুচি পাতা। এটা আপনার স্টোমাকে যে এবং গল ব্লাডার স্টোন, আমরা কিডনি স্টোন, এগুলো গলতে সাহায্য করে এবং ছোট করে ফেলে, ভেঙ্গের টুকরা করে দেবে। যদি মনে করেন এই মেডিসিনও কাজ না হয়েছে তাহলে অবশ্যই আপনাকে সার্জারি করতে যেতে হবে। সার্জারি করাটাই তখন সে হবে। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে আপনার শক ওয়েব লিথোট্রিপসি। এটাও আপনাকে এই পাথরগুলোকে অপারেশন না করে এটা ভেঙে টুকরা করে ইউরিনের সাথে বের করে দিতে পারবে। এটাকে শক ওয়েব লিথোট্রিপসি বলা হয়, SWL বলা হয়। এবার আসেন ফিউচারে আপনার স্টোন না হয়, যেটা আগেই বলছি, আমি আপনাকে হোমিওপ্যাথিক মেডিসিন 200 লাইকোপোডিয়াম 200 খাইতে হবে একটানা 3 মাস, তাহলে আর কখনোই আপনার এটা হবে না। এছাড়াও কিছু ডায়েটের চেঞ্জ আনতে হবে, যেমন প্রচুর পরিমাণে লাইফস্টাইলের চেঞ্জ আনতে হবে। আপনাকে প্রচুর ব্যায়াম করতে হবে, আপনাকে হাঁটতে হবে প্রতিদিন কমপক্ষে 40 মিনিট। তারপরে আপনাকে প্রচুর পরিমাণে ফ্লুইড, 3 লিটার ফ্লুইড দৈনিক খেতে হবে, অ্যাটলিস্ট কমপক্ষে 3.5 লিটার খাইলে আরো ভালো হয়। কারণ আড়াই লিটার আপনাকে প্রস্রাব বের করতে হবে শরীর থেকে, তাহলে আপনার এই জার্মগুলা এগুলা বের হয়ে যাবে। আপনাকে সল্ট খাওয়া, লবণ খাওয়া টোটালে বাদ দিতে হবে। পানের সাথে চুন খাওয়া টোটালে বাদ দিতে হবে। চিনির সাথে চুন এবং চিনি যদি মিষ্টি একসাথে খান তাহলে আপনার এটা থাকবে, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। চিজ খাওয়া বাদ দিতে হবে, ফ্রোজেন ফুড খাওয়া বাদ দিতে হবে, কোনো ক্যান ফুড এগুলো বাদ দিতে হবে। তারপরে আসেন সল্টি, যে কোনো সল্টি খাবার আপনাকে বাদ দিতে হবে। আপনাকে রান্নাতে অলিভ অয়েল অথবা সরিষা তেল অথবা আপনাকে
নারিকেল তেল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে হবে। আপনাকে রিকমেন্ডেড পরিমাণ, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ক্যালসিয়াম নিতে হবে। আমি তারপর বলে দিই, একটা রোগীর, পূর্ণবয়স্ক লোকের আপনার 1 কাপ পরিমাণ দুধ খাবে, তারপরে 1 কাপ পরিমাণ বাটার মিল্ক খাবে। এটা থেকে আপনি দুধে পাবে 400 থেকে 450 গ্রাম মিলিগ্রাম আপনি ক্যালসিয়াম পাবে, বাটার মিল্ক পাবে 300 গ্রাম। তারপরে ইয়োগার্ট, আপনি যদি 1 কাপ পরিমাণ ইয়োগার্ট খান তাহলে এখানে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন। এতেই আপনার একটা পূর্ণবয়স্ক লোকের এনাফ। আপনাকে প্রচুর পরিমাণ সবুজ শাক সবজি ফ্রুটস খাইতে হবে এবং পরিষ্কার করে ফলটা ভিজিয়ে রাখতে হবে, আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাইতে হবে। আর শাক সবজি খাইতে হবে, ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল খাইতে হবে, সবুজ শাক সবজি খেতে হবে। প্রচুর পরিমাণ আপনার অক্সালেট থাকে যে খাবারগুলা, এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারপর আছে আপনাকে রেড মিট খেতে হবে না, রেড মিট বা মাংসটাকে অ্যাভয়েড করে চলতে হবে, ভেজিটেবল বেসড খাবার খেতে হবে। তাহলে আপনার কিডনিতে পাথরের হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। আমি আশা রাখি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে বা বুঝে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যের উপকারের জন্য। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে নতুন অন্য কোনো ভিডিওতে আপনাদের জন্য তৈরি করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।